আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মানে স্পিকার। নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমঝোতার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমন ভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ফজলুর রহমান সাহেব বিতর্কিত মন্তব্য এবং বক্তব্য দিয়ে জাতির কাছে আবার নতুন করে ধিক্কৃত হয়েছেন। তিনি বক্তব্য প্রদান করতে গিয়ে এমন ভাব নিয়েছেন মনে হয় বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা তিনি, আর এদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। আমাদের ফজা পাগলা আবার ফিরে এসেছেন। মাঝখানে বেশ কয়েকদিন আমরা তার বিনোদন থেকে বঞ্চিত ছিলাম। তিনি আমাদের বরাবরই আমোদিত বা বিনোদিত করে চলছিলেন। নির্বাচন পূর্ব সময়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন বা ভিডিওটা প্লে করেছেন তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে আজকে সংসদে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান তিনি বক্তব্য রেখেছিলেন। তিনি তার বক্তব্যের মাঝে বলেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না, জামায়াতের সঙ্গে যুক্ত হতে পারে না। তিনি এই বক্তব্যটি রেখেছিল জামায়াত আমিরকে উদ্দেশ্য করে এবং তিনি বলেছে যে জামায়াতের অতীত ইতিহাস ঘেঁটে দেখেন, তারা কখনো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি নয়। ফজলুর রহমান এছাড়াও অনেক কথা বলে। তার বক্তব্য চলাকালীন সময়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা হট্টগোল শুরু করে, এর প্রতিবাদ জানাই। এটা আপনারা সকলে হয়তো ইতিমধ্যে অবগত আছেন। তো ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছে সেটা কি ঠিক করেছে? সরকার প্রধান কি ভাবছে? তারেক রহমানের পক্ষ থেকে কি বার্তা এসেছে? স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যে আজকে কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান যে বক্তব্য রেখেছে সেই বক্তব্য রাখাটা কোনোভাবেই উচিত হয়নি তার। এই যে রাজাকার তকমা লাগিয়ে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই উপাধি দিয়ে জাতিকে বিভক্ত করা, এটা আসলেই উচিত নয়। এখন সকলের উচিত একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। অতীতে যা হয়েছে ভুল ত্রুটি সেগুলো বাদ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর হয়ে বক্তব্য রেখেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আজকে এই যাবৎকালে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যগুলো শুনেছি তার ভিতরে থেকে সবথেকে সেরা বক্তব্য ছিল আজকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য। সংসদ শুরু হওয়ার পর থেকে যা বক্তব্য দিয়েছেন তার মধ্যে আজকেরটাই সেরা বক্তব্য হিসেবে আমি মনে করি। স্বরাষ্ট্রমন্ত্রী একদম সঠিকভাবে কথা বলেছে, উচিত জবাব দিয়েছে রীতিমতো বলা যায় ফজা পাগলাকে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বেরিয়ে দেখে আসি সরকারের তরফ থেকে কি বলা হলো ফজা পাগলার বক্তব্যের সমালোচনা করে। বুঝতে পারছি মানে স্পিকার আপনি কেন ভয় পাচ্ছেন দিতে। আপনাকে ধন্যবাদ। যে অ্যাটমসফিয়ারে আমরা এখানে আলাপ আলোচনা করি মাঝে মধ্যে সেটা কিছু উত্তেজনা সৃষ্টি হবেই, সেটা স্বাভাবিক। আমাদের মাননীয় সংসদ সদস্য অত্যন্ত বয়স্ক এবং ইতিহাসে সমৃদ্ধ, কিন্তু আমরা এখন ভূগোলে আছি। আমরা বেশি ইতিহাস চর্চা করতে গেলে মাঝে মধ্যে কিছু ব্যত্যয় হবে মানে স্পিকার। আপনি স্বাধীনতা যুদ্ধের একজন বটবৃক্ষ, তিনিও একজন মুক্তিযোদ্ধা। আমার মাঝে মধ্যে শুনতে ভালো লাগে যখন মাননীয় বিরোধী দলীয় নেতা বলেন যে তিনি শহীদ পরিবারের সন্তান। আমরা এটাকে ধারণ করি। কয়েকজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা বিরোধী দলে আছে। আপনি নিজেই স্বীকৃতি দিয়েছেন কয়েকজন মুক্তিযোদ্ধা আছে। আমরা এখানে যখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের বিলটা পাশ করি, আপনার নিশ্চয়ই স্মরণে আছে বিরোধী দল কিন্তু ওয়াকআউট করে নাই, এখানেই ছিল। না ভোটও দেয় নাই, এখানেই ছিল। সম্মতি মৌনতা সম্মতির লক্ষণ হিসেবে আমরা ধরে নিয়েছি। তৎকালীন রাজনৈতিক দলের উল্লেখ করে
কয়েকটি রাজনৈতিক দল আবার উত্তেজনা হোক, সেটা চাই না, নাম নেব না, তাদের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধ এই দুই ডেফিনিশনের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা তো সেটা স্বীকৃতি দিয়েছেন মাননীয় স্পিকার, আমরা ওখানেই থাকি। সুতরাং নতুন করে আমার মনে হয় যে মুক্তিযুদ্ধের ইতিহাসের ভিত্তিতে জাতিকে আর বিভক্ত না করি। আমরা সবাই আলোচনা সমালোচনার মধ্য দিয়ে এই মহান জাতীয় সংসদের আমাদের সমস্ত কার্যবাহ অ্যান অর্ডার অফ দি ডে আমরা এমনভাবে পরিচালনা করি যেন আমাদের প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, বর্তমান প্রজন্ম দেখে যে এই জুলাই যোদ্ধারা তাদের দৃষ্টিশক্তি হারিয়েছে, তারাও যেন শুনে যে আমরা জাতির প্রত্যাশা পূরণের জন্য এখানে আছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মহান জাতীয় সংসদে আজকের ফজলুর রহমান সাহেব বিতর্কিত মন্তব্য এবং বক্তব্য দিয়ে জাতির কাছে আবার নতুন করে ধিক্কৃত হয়েছেন। তিনি সংসদে দাঁড়িয়ে মহান মুক্তিযুদ্ধের সাথে জুলাইকে মিশ্রণ করতে গিয়ে জুলাইকে এমনভাবে অপমান অপদস্থ করেছে 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমরা বলছি জুলাই বিপ্লব, সেটাকে তিনি ডোবা নালা ছোট্ট উদাহরণ দিয়ে আজকে তিনি সেখানে মন্তব্য এবং বক্তব্য প্রদান করেছেন। তিনি বক্তব্য প্রদান করতে গিয়ে এমন ভাব নিয়েছেন মনে হয় বাংলাদেশের একমাত্র মুক্তিযোদ্ধা তিনি, আর এদেশের কোনো মানুষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি। তিনি বক্তব্য দিতে গিয়ে এমন ভাবে অপমান করেছেন মনে হয় ওনার সামনে বসা ট্রেজারি বেঞ্চের অপোজিট সাইডে যারা বসা জামাত ইসলাম সহ বিরোধী দলের নেতারা সবাই এদেশের রাজাকার, উনি একমাত্র এই দেশের স্বাধীন চেতা এবং স্বাধীনতার রক্ষক এবং বক্ষক। এবং ওনার সামনে আশেপাশে যারা আবার ওনাকে তাল দিয়েছেন, আমি তাদেরকেও ধিক্কার জানাই। বাংলাদেশের এই 24-এর গণ অভ্যুত্থান, যেটাকে আমি বিপ্লব হিসেবে মনে করি, যেটাকে আপনারা বিপ্লব মনে করেন না, এই যে একটি নতুন যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ না হলে ফজলুর রহমানের মতো মানুষ সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারতো না। আজকে আমাদের জন্য কপাল পোড়া এ কারণেই যে সকল মানুষ গত 16 বছর বস্তা পচা রাজনীতির মধ্যে নিমজ্জিত থেকেছে, ওই ফজলুরের মতো মানুষরা তখনও সংসদে দাঁড়িয়ে কথা বলতে পারে নাই। সেই ফজলুর রহমানরা জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে জুলাইকে কটূক্তি করে তারপরে আবার এসে মহান জাতীয় সংসদে জুলাইকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়, এবং যাদের কারণে সংসদে এসে বক্তব্য দিচ্ছে সেই জামাত ইসলাম এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে কটূক্তি করে তারপরে তাদের সামনে তিনি তাদেরকে নাজেহাল করে বক্তব্য দেওয়ার দুঃসাহস পায়। এটাই আমাদের ব্যর্থতা। এখানেই আমাদের জুলাই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়ে যাচ্ছে। আজকের এই ফজলুর রহমানের থাকার কথা ছিল 4 দেয়ালের ভিতরে বন্দী, ওনার থাকার কথা ছিল এই বেফাস মন্তব্যের কারণে, মানুষদেরকে অপমান করার কারণে, বিভিন্নভাবে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার কারণে আজকে তার থাকা উচিত ছিল বিচারের কাঠগড়ায়। কিন্তু তিনি এখন সংসদে দাঁড়িয়ে উল্টো বিচার করছেন কাদেরকে? যারা স্বাধীনতার সপক্ষের শক্তি, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানের মূল পুরোধা সেই জামাত ইসলামকে। উনি জামাত ইসলামকে বলছেন যদি কেউ মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত থেকে থাকেন তারা এই দলটি করতে পারেন না, এই দলের সাথে সম্পৃক্ত থেকে দ্বিতীয় অপরাধ নাকি উনি করেছেন। সুন্দর উত্তর দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব, আমি তাকে স্যালুট জানাই। তিনি বলেছেন কোন দল করব কোন দল করব না এটা কি কারো কাছে জিজ্ঞেস করে করতে হবে নাকি? তিনি বলেছেন আদর্শ পছন্দ করার দায় দায়িত্ব সেটা ব্যক্তি পর্যায়ের, সেটা নিয়ে ফজলুর রহমানের বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই। প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশে আজকের এটাই হচ্ছে। এর মূল কারণ হচ্ছে আপনারা যারা এই জায়গায় বসে স্বাধীনতার সপক্ষের শক্তি, বিপক্ষের শক্তি, এগুলোকে বেচা বিক্রি করে দিয়েছেন। এটা একটি সাজানো নাটক। এটা গত 16 বছরও একটা গোষ্ঠীর উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল এবং সেখান থেকে কিন্তু তারা পরাভূত হয়েছে। আজও এটাকে চাপিয়ে দেওয়া হচ্ছে, আর কিছুই না। নতুন করে এই নাটক সিনেমা করা হচ্ছে। মহান জাতীয় সংসদে এই মুহূর্তে আমার তো ধারণা মতে যতগুলো মানুষ সংসদ সদস্য হয়েছে, 2-1 ব্যক্তি বয়স্ক ব্যক্তি ছাড়া মুক্তিযুদ্ধের সময়ই তো জন্মগ্রহণ করে নাই সিংহভাগ মানুষ। তাহলে তাকে পক্ষে আর বিপক্ষে বলার কি আছে এখানে? আর যারা এখানে উপস্থিত স্বয়ং জামাত ইসলাম এবং আজকের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, তাকে স্যালুট দিয়ে কথা বলা উচিত। তাকে আপনি স্যালুট না দিয়ে তার সামনে তাকে হেনস্থা করার জন্য, এবং যারা জুলাই বিপ্লবের পরবর্তী বাংলাদেশের নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য, তাদেরকে আপনি কটূক্তি করে কথা বলেন কোন সাহস? আমি মনে করি তাকে সংসদ থেকে ইমপিচমেন্ট করে দেওয়া দরকার। এই বর্তমান আজকের যিনি মুক্তিযুদ্ধ দাবি করে মুক্তিযুদ্ধের 54 বছর পরেও আমাদের এই ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করে সংসদের মধ্যে কেওয়াস সৃষ্টি করছেন, এই দুষ্ট লোকটাকে সংসদ থেকে বিতাড়িত করা সরকারের অবশ্যই দায়িত্ব। না হয় সরকারের ভাবমূর্তি মোটেও থাকবে না। আমি মনে করি সরকার দল এবং বিরোধী দল সবাই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আমি মনে করি এই মুহূর্তে সংসদে যারা উপস্থিত তারা প্রত্যেকেই জুলাইয়ের সপক্ষের শক্তি। কিন্তু জুলাইটাকে এত চুলকানি কেন? জুলাই শুনলে আপনাদের গায়ের মধ্যে এত গাত্রদাহ কেন? 24-এর গণ অভ্যুত্থান না হলে, জুলাই বিপ্লব না হলে, এই যুদ্ধটা না হলে আমরা কেউ
এই বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারতেন না, আপনি সংসদে যেতে পারতেন না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বসতে পারতেন না, হতে পারতেন না। তারপরে জুলাই নিয়ে গাত্রদাহের কারণটা কি? মূল কারণ একটাই, জুলাই শুধুমাত্র বাংলাদেশের একটি রাজনৈতিক পট পরিবর্তনের জন্য হয় নাই। জুলাইয়ের 24-এর গণঅভ্যুত্থান হয়েছে একটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং সংগ্রাম। কিন্তু যারা ওই আধিপত্যবাদের সাথে পায়ের রশি বেঁধে রেখে এসেছে, ওদের কাছে এখন জুলাই হচ্ছে অসহ্য। কারণ তাদেরকে ওই ট্যাবলেট দিয়েই বসিয়ে দেওয়া হয়েছে যে জুলাই নিয়ে পক্ষে থাকবে না, জুলাইকে অশান্তি করে দিতে হবে, জুলাই থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না। কারণ জুলাই তো সকল সন্ত্রাস, চাঁদাবাজ, নৈরাজ্যবাজ, অন্যায় শাসন ব্যবস্থা, দুর্নীতি, দুষ্কৃতি, আধিপত্যবাদ সকল কিছুর মূলোৎপাটনের সত্যির নাম হচ্ছে জুলাইয়ের 24-এর সেই গণ অভ্যুত্থান এবং বিপ্লব। আজকে সে কারণে ওরা সহ্য করতে পারে না। আজকের একজন বীর মুক্তিযোদ্ধা যদি কেউ দাবি করে থাকে, তাহলে তার হওয়া উচিত বীরোচিত বক্তব্য, বীরত্বপূর্ণ বক্তব্য। তিনি মানুষের ঐক্য প্রচেষ্টা অব্যাহত রাখবেন। আপনি কাকে বলছেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি? এই মুহূর্তে সংসদে এটিএম আজহারুল ইসলাম সাহেব, তিনি প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশের আইন বিচার আদালতের মাধ্যমে প্রতিষ্ঠিত সত্য প্রমাণ হওয়ার পরে তিনি ফাঁসির কাষ্ঠের আসামি থেকে বের হয়ে এখন একজন মুক্ত স্বাধীন বাংলাদেশের নাগরিক এবং সংসদ সদস্য। আপনি কাদেরকে বেকা চোখে কথা বলছেন? আপনি যদি তাকে বেকা চোখে বলেন, তাহলে আইন আদালত প্রশ্নবিদ্ধ হবে। আপনি যদি আইন আদালত প্রশ্নবিদ্ধ করেন, তাহলে এই 24-এর বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। 24-এর বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করলে আপনাদের নির্বাচন, সংসদ সবকিছু প্রশ্নবিদ্ধ হবে। আজকের এই আজহারুল ইসলাম সাহেবই প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশে যাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়েছে এর প্রত্যেকেই নিরপরাধ, এবং তিনি আজকের বেঁচে ছিলেন বিদায় মুক্ত হয়ে এসেছেন। যারা মৃত্যুবরণ করেছেন ওরাও যদি ফাঁসির কাস্টে না ঝুলতেন, তাহলে আজকের ওই নিজামী, সাইদি, কাদের মোল্লা, আলী হাসান মুজাহিদ, মীর কাসেম আলী প্রত্যেকেই জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করতেন এবং প্রমাণ করতেন তারা কেউ যুদ্ধ অপরাধী ছিলেন না। এদেরকে সাজানো নাটকের মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডা করে তারপরে গত 16 বছর পর্যন্ত এই দলটার উপরে নির্যাতন করা হয়েছে, ব্যক্তিদের উপরে নির্যাতন করা হয়েছে, তার পরিবারের প্রত্যেকটি সদস্যের উপরে নির্যাতন করা হয়েছে। সংসদে এসে জিহ্বা বেড়ে গিয়েছে, যা ইচ্ছা তাই বলে দিবেন, যা খুশি তাই শোনাবেন। জীবনভর আওয়ামী লীগ করেছেন, জীবনভর ভিন্ন দল করেছেন, বাম ফ্রন্টের রাজনীতি করেছেন, এখন এসে বিএনপিকে শিখাচ্ছেন। আর আপনি বক্তব্য দিয়ে বলছেন যে বাংলাদেশের যদি আজকের এই গোষ্ঠী থাকতো তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নাকি শেষ করে ফেলতো। ধান্দাবাজির জায়গা পান না। বাংলাদেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে সম্মানিত করা, বাংলাদেশের গণতন্ত্রের জন্য একজন ভালো রাষ্ট্রনায়ক হিসেবে সম্মানিত করা, দেশের একজন প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করা, সবকিছুর পিছনে জামাত এবং শিবিরের লোকেরা যে পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে, বাংলাদেশের বিএনপির স্বয়ং দলের লোকেরাও সেই পরিমাণ কৃতজ্ঞতা স্বীকার করে না। আমাদের ফজা পাগলা আবার ফিরে এসেছেন। মাঝখানে বেশ কয়েকদিন আমরা তার বিনোদন থেকে বঞ্চিত ছিলাম। তিনি আমাদের বরাবরই আমোদিত বা বিনোদিত করে চলছিলেন। নির্বাচন পূর্ব সময়ে নিশ্চয়ই আপনাদের মনে আছে, সবসময় বিতর্কে থাকতে পছন্দ করতেন। তো নিজেই নানা রকম বিতর্ক তৈরি করতেন এবং তার কেন্দ্রবিন্দুতে চলে আসতেন এবং অ্যাবিউসিভ ওয়ার্ড ব্যবহার করতেন। বিশেষভাবে জুলাই অভ্যুত্থান, জুলাই আন্দোলন এবং জুলাই যোদ্ধাদের বিষয়ে অনেক বিষোদ্গার তিনি করেছেন, ভয়ঙ্কর সেসব কথাবার্তা, যা জুলাই চেতনার সঙ্গে মোটেই যায় না। এবং আমি খুবই বিস্মিত যে তিনি সুস্থ আছেন, ঠিকঠাক আছেন, থাকবার কথা ছিল না। তিনি জুলাই যুদ্ধকে যেভাবে ছোট করেছেন এবং মব নিয়ে বিভিন্ন সময় কথা বলেছেন, তো তিনি কিন্তু মবের শিকার হননি। আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন। আমি ভেবেছিলাম অন্তত লোকেরা তাকে রাস্তাঘাটে দিগম্বর না করে ফেলে, সে আশঙ্কা আমার ছিল। আলহামদুলিল্লাহ সেটি ঘটেনি। ইজ্জত নিয়ে তিনি এখনো আছেন, কারণ তিনি যে কথাবার্তা বলেছেন সেগুলো যথেষ্ট উস্কানিমূলক, প্রভোকেটিভ সব কথাবার্তা, আর সেগুলো উত্তেজনা তৈরি করবার জন্য যথেষ্ট। এবং সেই উত্তেজনা ফল হিসেবে তিনি যে কোনো পরিস্থিতির মুখোমুখি হতে পারতেন। কয়েকবার হতে হতে বেঁচেও গিয়েছেন এবং তার দল সম্ভবত তাকে বাঁচিয়ে নিয়েছে। এখন যেই দলটি তিনি করেন, যদিও তিনি দল ছোট মানুষ, বরাবরই নানান রকম এই দল ওই দলে ছুটে বেরিয়েছেন, তার আমল নামা সেই কথাই অন্তত বলে। তো প্রিয় দর্শক শ্রোতা, থাম্বনেইলে বিভ্রান্ত হবেন না। আমার থাম্বনেইলে লেখা আছে ব্যাক বাই পার্লামেন্ট ডিমান্ড। তো কেউ দয়া করে ডিকশনারি খুঁজতে শুরু করবেন না যে পার্লামেন্ট কোনো শব্দ কিনা, কোথায় আছে, বাংলা ইংরেজি কোথাও নেই, আসলে পাবেন না। আমি চ্যাট জিপিটিকে কমান্ড দিয়েছিলাম, আমি লিখে দিয়েছিলাম টাইটেলে কি হবে। আমি অত সাজাতে গোছাতে পারি না, ফন্ট মোটা করতে পারি না, অনেক কিছু করতে পারি না। তো চ্যাট জিপিটিকে বলেছিলাম যে আমার ফন্টগুলো একটু মোটা করে দাও বা আমার বানানো থাম্বনেইলটা একটু মডিফাই করে দাও। তো আমি লিখেছিলাম ব্যাক বাই পপুলার ডিমান্ড। চ্যাট জিপিটি শব্দটি আবিষ্কার করেছে পার্লামেন্ট ডিমান্ড, পার্লামেন্টের সঙ্গে জড়িয়ে দিয়েছে, বাট এই শব্দটি এখনও ডিকশনারিতে এক্সিস্ট করে না। তবে ভবিষ্যতে করবে না এই গ্যারান্টি কিন্তু দিতে পারি না, কারণ চ্যাট জিপিটি বলতে কথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোটি কোটি মানুষের বুদ্ধিমত্তা সব একসাথে হয়েছে, তো কিছু একটা হয়ে গেছে, ক্রিয়েটিভ হয়েছে, তারা আমার জন্য শব্দ বানিয়ে দিয়েছে পার্লামেন্ট। এনিওয়ে, আমরা ট্রাই করবো না এই শব্দটি,
অন্তত নিকট ভবিষ্যতে। মূল কথায় ফিরে আসি। তো আজ বহুদিন পর তার বজ্র কণ্ঠ শুনতে পেলাম ত্রয়োদশ জাতীয় সংসদে, আমাদের ফজলুর রহমান ওরফে ফজা পাগলা। তো মাননীয় স্পিকার আমাকে একটু আগে নিষেধ করছিলেন যে আমি যাতে ফজা পাগলা না বলি, আমি এটি বলতে অ্যালাউড না, যদিও তিনি মনে করিয়ে দিয়েছিলেন যে তাকে অনেকেই ফজা পাগলা বলেন। যাই হোক, আমি আর বলবো না, কথা দিচ্ছি আমি আর বলবো না। আচ্ছা, তো এখন তার আমলনামা আমরা একটু দেখে আসবো, এই মানুষটি আসলে কে। তো তিনি অত্যন্ত পরিচিত মুখ সারা বাংলাদেশে। তো আগে হয়তো অতটা ছিলেন না, নির্দিষ্ট এলাকায় পরিচিত ছিলেন। কিশোরগঞ্জের মানুষ, কিশোরগঞ্জ ভিত্তিক বিভিন্ন আসনে তিনি বিভিন্ন সময় নির্বাচন করেছেন। কিশোরগঞ্জের মানুষ নিঃসন্দেহে তাকে বেশি চিনতেন। তো সারা বাংলাদেশের মানুষ তাকে চিনতেন না, বাট অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি নিজেই তাকে চিনিয়ে দিয়েছেন সারা বাংলাদেশের মানুষের কাছে, তিনি ভাইরাল হয়েছেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই মানুষটি মুজিব বাহিনীর প্রধান ছিলেন কিশোরগঞ্জ জেলার একসময়। তো যেই বাহিনীর নাম বলে মায়েরা বাচ্চাদের ঘুম পাড়াতো। তো বুঝতেই পারছেন একসময় মুজিব বাহিনী কতটা খ্যাতি অর্জন করেছিল, যে মায়েরা ঘুম পাড়াতো, যে মুজিব বাহিনীর লোকেরা আসছে, জলদি ঘুমো, কথা বলে না, চুপ। তো সেই মুজিব বাহিনীর কিশোরগঞ্জ জেলা প্রধান ছিলেন তিনি। আচ্ছা, ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি ছিলেন, এই পদগুলো তিনি অলঙ্কৃত করেছিলেন বিভিন্ন সময়। আচ্ছা, এর বাইরে 1986-তে পতিত এবং প্রয়াত রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের জামানায় 1986-তে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন 1986 সালে। এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে এই বীর মুক্তিযোদ্ধা নিজেকে জাতীয় বেঈমান বলে নিজেই পরিচিত করিয়ে দিয়েছিলেন, আমাদের কিছু বলবার নেই। তিনি সেটি কনফার্ম করেছেন যে তিনি জাতীয় বেঈমান। কেন? কারণ তার নেত্রী, তাদের দেশনেত্রী শেখ হাসিনা, আমরা যাকে পিশাচ বলি, মনস্টার বলি, দৈত্য বলি, তো সেই শেখ হাসিনা বলেছিলেন 86 নির্বাচনের আগে, যে এইবারের চট্টগ্রামে বলেছিলেন কথাটি, আমার এখন মনে আছে, যে এই 86 নির্বাচনে, আপকামিং নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, যেসব রাজনৈতিক দল বা ব্যক্তি, তারা জাতীয় বেঈমান বলে পরিচিত হবে। তো তলে তলে আবার সব ব্যবস্থা করে অংশগ্রহণ করেছে আওয়ামী লীগ, আর সেই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি বিজয়ী হয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। তার মানে তিনি নিজেই কনফার্ম করেছেন তিনি জাতীয় বেঈমান। এবং যারা যারা সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন প্রত্যেকের নামে কিন্তু এই খেতাব জুড়তে পারে, লাগানো যেতে পারে, রাইটলি এবং জাস্টিফাইবলি। আচ্ছা, তো সেই 86 থেকে নির্বাচিত বিজয়ী মানুষ, সংসদ সদস্য। আচ্ছা, তারপর আবার তার দেখা পাওয়া গেল 1991-তে, আবার তাকে নিয়ে আলোচনা হলো, তিনি আবার আলোচনায় আসলেন। 91-তে তিনি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ 3 আসন থেকে নির্বাচন করেছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ থেকে, এবং সেখানে তিনি পরাজিত হন 91-তে। আবার 96-তে তার দেখা পাওয়া গেল। 96-তে 12ই জুনের নির্বাচন, 96-র 15ই ফেব্রুয়ারি নির্বাচন না, কারণ 96-র 15 ফেব্রুয়ারি নির্বাচনটি ছিল বিএনপির একটি ইঞ্জিনিয়ার্ড নির্বাচন, যে নির্বাচনে তারা ইঞ্জিনিয়ারিং করেছিলেন। তাদের ধারণা ছিল যে তারা আবার সরকার গঠন করে ফেলবেন, করেও ফেলেছিলেন, কিন্তু টিকেনি। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম করে তার সরকারকে নামিয়ে দিয়েছে, বিএনপি সরকারকে, ফলে জুনে একটি নির্বাচন হয়। তো 96-র 12 জুনের যে নির্বাচনটি, সেটি সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনের স্বতন্ত্র থেকে ট্রাই করেছিলেন, কারণ তার মধ্যে মনে হয়েছিল যে 91-তে লোক আমাকে আওয়ামী লীগ থেকে অ্যাকসেপ্ট করলো না, এবার স্বতন্ত্র থেকে ট্রাই করে দেখি। করলেন স্বতন্ত্র থেকে, কিশোরগঞ্জ 5 আসন থেকে, আবার পরাজিত হলেন। তাহলে 91-তে পরাজিত, 96-তেও পরাজিত। আচ্ছা, এরপর আবার তাকে পাওয়া গেল 2001-এ অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে। সেখানে তিনি কাদের সিদ্দিকীর, বঙ্গবীর কাদের সিদ্দিকীর কৃষক শ্রমিক জনতা লীগ থেকে নির্বাচন করলেন, কিশোরগঞ্জ 5 থেকে, আবার যথারীতি পরাজিত হলেন। 3 কনসিকিউটিভ টার্মস এখানে পরাজয়ের তার, 91, 96, 2001। আবার তিনি কাদের সিদ্দিকীর সেই দলটির কৃষক শ্রমিক জনতা লীগ, সেটি সাধারণ সম্পাদক হয়েছিলেন একসময়, অর্থাৎ সেই দলের মানুষ হয়ে গিয়েছিলেন, ভালো হতেই পারেন। আচ্ছা, 2001-এর পর তাকে আবার পাওয়া গেল 2008-এ। আচ্ছা, 2008-এ নবম জাতীয় সংসদ নির্বাচন, সেখানে তিনি বিএনপি থেকে নির্বাচন করেন, আর কিশোরগঞ্জ 4 আসন থেকে, এবং যথারীতি সেখানেও তিনি হেরে যান। আচ্ছা, আবার 2018-র হাসিনার পাতানো নির্বাচন, সেই নির্বাচনেও বিএনপি অংশগ্রহণ করেছিল, বিএনপির একটি নির্বাচনী রাজনৈতিক ভুল ছিল। তো তিনিও বিএনপির হয়ে, একাদশ জাতীয় সংসদ নির্বাচন ছিল 18টি, সেখানে তিনি অংশগ্রহণ করেন বিএনপির হয়ে, এবং তিনি যথারীতি হারেন। আচ্ছা, কিশোরগঞ্জ 4 আসন থেকে। আর তার আগে বলে নেওয়া ভালো, 4 দলীয় জোট সরকারের শেষের দিকে, অর্থাৎ 2006-এর দিকে তিনি বিএনপিতে জয়েন করেন। তাহলে প্রথমে ছিলেন আওয়ামী লীগের লোক, পরে হয়েছিলেন স্বতন্ত্রের লোক, পরে হয়েছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের লোক, এরপর আবার জাতীয়তাবাদী রাজনীতি করবেন বলে সিদ্ধান্ত নিলেন। সো 4 দলীয় জোট সরকার শেষ হবার আগে, সরকারের মেয়াদ, তিনি বিএনপিতে অংশগ্রহণ করলেন, জয়েন করলেন আনুষ্ঠানিকভাবে, এবং জয়েন করে কিশোরগঞ্জ জেলার বিএনপি সভাপতি হলেন, এবং প্রয়াত প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও হলেন।
অর্থাৎ একেবারে 180 ডিগ্রিতে ঘুরে গিয়ে মুক্তিযুদ্ধ চেতনা সবকিছু ভুলে গিয়ে তিনি বিএনপিতে অংশগ্রহণ করলেন। প্রিয় দর্শক শ্রোতা, কেন বলছি বিএনপিতে অংশগ্রহণ করলেন, মুক্তিযুদ্ধ ভুলে গেলেন? বিএনপি কি মুক্তিযোদ্ধাদের দল না? অবশ্যই বিএনপি মুক্তিযোদ্ধাদের দল, কিন্তু 4 দলীয় জোট তখন বিএনপি, অর্থাৎ জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি পথ চলেছে 2001 এবং 2006 সরকারে, 4 দলীয় জোট সরকার। তো সেই সরকারের শেষের দিকে তিনি বিএনপিতে যোগ দিলেন। তার মানে বিএনপি তখন, বিএনপি যেটি বলছে, বিএনপি যাদেরকে এখন প্রধান শত্রু মনে করছে, যাদেরকে ডিফেম করছে, একেবারে এক্সট্রিমলি ডিফেম করার চেষ্টা করছে, ডিমিন করবার চেষ্টা করছে জামায়াত ইসলাম, ছাত্র শিবির বা এই ঘরানার রাজনীতিকে, তো সেই রাজনীতি বিএনপি তখন করছে। সেই রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। সেই দলের 2 জন মন্ত্রী ছিল, তার মানে ফজার কাছে সেটি ওকে ছিল। অর্থাৎ বিএনপি এখন যে বয়ান, তাহলে বিএনপির এখনকার বয়ানে জামায়াত শিবিরের রাজনীতি ঠিক নেই, তারা স্বাধীনতা বিরোধী শক্তি, 71-এর পরাজিত শক্তি। সো এই পরাজিত শক্তি, দেশ বিরোধী শক্তি, দেশদ্রোহী শক্তি, এই শক্তিকে নিয়ে যেই দল কাজ করেছে বিএনপি, সেই দলে ফজা জয়েন করেছিলেন। কোন চেতনায়, প্রিয় দর্শক শ্রোতা, মুক্তিযুদ্ধের কোন চেতনা সেখানে কাজ করছিল? যে ফজার মতো একজন লোক, যিনি মুক্তিযুদ্ধ স্বপ্ন দেখতে দেখতে ঘুমিয়ে যান, মুক্তিযুদ্ধ চিন্তা করতে করতে ঘুম থেকে ওঠেন, ব্রেকফাস্ট করেন মুক্তিযুদ্ধ দিয়ে, লাঞ্চ সারেন মুক্তিযুদ্ধের চিন্তায়, যার দিন এমনি কাটে 24/7 365, যিনি মুক্তিযোদ্ধা এবং চেতনা নিয়ে কথা বলেন এবং ভাবেন, সেই মানুষটি কি করে এমন একটি দলে জয়েন করলেন যে দলটি মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়েছে? এখানে তার নীতি আদর্শ কোথায়? আদৌ ছিল কি? ছিল না, বিসর্জন দিয়েছিলেন। কারণ তিনি জিততে চেয়েছিলেন, যে একটি বার মরবার আগে অন্তত জিতি। কারণ ধারাবাহিক পরাজিত হওয়া 91, 96, 2001, 2008, 2018, অর্থাৎ পরাজয় তার থামছিল না, একের পর এক অংশগ্রহণ করছিলেন আর পরাজিত হচ্ছিলেন। তো বোঝা গেল তিনি অনন্ত চেষ্টা করেছেন যে একটি বার যে কোনো দল থেকে হোক আমি আরেকবার সংসদ সদস্য হতে চাই। এই ছিল তার চেষ্টা। এর মধ্যে আমি কোনো দেশপ্রেম দেখি না, এর মধ্যে আমি কোনো পজিটিভ রাজনীতি দেখি না, বাট তিনি দেখেন। তো এই মানুষটি আমরা দেখলাম অন্তর্বর্তীকালীন সরকারের সময় অধ্যাপক ইউনূসকে বাজেভাবে ছোট করতেন, অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্বকে অস্বীকার করতেন, জুলাই অভ্যুত্থানকে হেয় করতেন, জুলাই যোদ্ধাদের গালাগালি করতেন, বেজন্মা, তারপর আলবদর রাজাকারের বাচ্চারা, এসব বলে গালি দিতেন, ভয়ঙ্কর ভয়ঙ্কর গালি তিনি দিতেন। যদিও তাকে পাগলা বললে তার কষ্ট হয়, তিনি নিজেই বললেন আমাকে অনেকে ফজা পাগলা বলে। পাগলা তো ভালো শব্দ, খারাপ কিছু না। আমি মনে করি তাকে পাগলা বলা উচিত না, কারণ তাকে পাগলা বললে তার যে আলটেরিয়র মোটিভ, যেই হীন উদ্দেশ্যে তিনি রাজনীতি করেন, সেইটি ঢাকা পড়ে যায় পাগলা কথার আড়ালে। পাগলা আমরা সাধারণত কাউকে আদর করে বা কারো আচরণ খেপাটে হলে, একটু অসংলগ্ন আচরণ করলে তাকে আমরা পাগলা বলি, যে মাথা ঠিক নেই, আর ঠিক আছে ছেড়ে দাও। তো এটি লাইট করে দেওয়া হয় তার অপরাধকে। তিনি অসংখ্য অপরাধ করেছেন, আমি বলবো বারবার দল বদলানো, পোল্টি মারা, এটি একটি অপরাধ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি নিজে খুব বেশি কিছু বলবো না। জাতীয় সংসদে আজকে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব যে কথা বলেছেন, আমি সেই কথাগুলি আরেকবার উচ্চারণ করতে চাই। আজকে আমি সংসদে ওনার বক্তৃতাটা শুনলাম, প্রায় 15 মিনিট উনি বক্তব্য দেওয়ার কথা, ওনাকে সময় দেওয়া হয়েছিল, মাঝখানে একটু ঝামেলা হয়েছিল, হইচই হয়েছিল, থেমেছিলেন কিছুক্ষণ, পরে উনি আবার বক্তব্য দিয়েছেন, সব মিলে 15 মিনিটে একটু বেশি হয়তো হবে। কিন্তু উনি যে কথাগুলি বলেছিলেন, আমার কাছে এতদিন ধরে মনে হচ্ছিল এই কথাগুলি বলা দরকার। অ্যাডভোকেট ফজলুর রহমান বিভিন্ন সময় কিন্তু বলেছেন মাঝখানে, কিন্তু জাতীয় সংসদে যখন দাঁড়িয়ে কথাগুলি বলেন, তখন সেই কথাগুলোর অন্যরকম একটা গুরুত্ব চলে আসে। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব কী বলেছেন, উনি কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলেছেন। এবং খুব একটা ইন্টারেস্টিং হলো, ওই সময় সংসদে তিনি সভাপতিত্ব করছিলেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ, উনিও একজন বীর মুক্তিযোদ্ধা। একজন মুক্তিযোদ্ধাকে উদ্দেশ্য করে আরেকজন মুক্তিযোদ্ধা বক্তব্য দিয়েছেন। মাঝখানে অনেকেই ছিলেন যারা নতুন প্রজন্মের, যারা মুক্তিযুদ্ধের সময় ছোট ছিলেন, ওনারা প্রায়ই বলেন আমরা ওই সময় ছোট ছিলেন, কিন্তু ওই সময়ে একটা পক্ষ যে চিন্তা করতো, যে কাজ করতো, সেই চিন্তা, সেই আদর্শকে এই ছোটরা আবার ধারণও করতেন। এই ধারণ করতে করতে এখন আবার প্রায় বৃদ্ধ হয়েছেন, তারাও ছিলেন সেখানে। ফজলুর রহমান সাহেবের বক্তব্যগুলো আমি একটু আপনাদেরকে দু একটা কথা শোনাতে চাই। যেমন উনি 5ই আগস্টের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনে যারা নিহত হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, কিন্তু শ্রদ্ধা জানিয়ে উনি বলেছেন যে 5ই আগস্টকে উনি বিপ্লব বলতে রাজি নন। তেনার ভাষায় উনি কি বলেছেন, যে আগস্ট হলো বিপ্লব নয়, আগস্ট হলো গণ অভ্যুত্থান। সেই অভ্যুত্থানকে যারা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সঙ্গে তুলনা করতে চায়, জুলাই যুদ্ধ এবং মুক্তিযুদ্ধ, তাদের সবাইকে আমি বলবো এই কথাটা বলাই অন্যায়। এবং তারপর উনি একটু তুলনা করতে গিয়ে বলেছেন
প্রশান্ত মহাসাগরের সঙ্গে কুয়ার তুলনা এবং হিমালয় পর্বতের সঙ্গে টিলার তুলনা করার মতো হবে এই দুটো তুলনা। অনেকে কিন্তু আমরা শুনেছি গত বেশ কয়েকদিন ধরে, গত 1.5 বছর ধরে, এটা 5ই আগস্টকে তারা বলতে দ্বিতীয় মুক্তিযুদ্ধ, দ্বিতীয় স্বাধীনতা, তারপরে আপনার বিপ্লব হয়েছে। ভাই, বিপ্লব এত সহজ না। বিপ্লব অন্য জিনিস। বিপ্লবের পিছনে একটা আদর্শ থাকে, বিপ্লবের পিছনে একটা বিপ্লবী সংগঠন থাকে। এটা এভাবে বিপ্লব হয় না। যাই হোক, আমরা বিভিন্ন সময় বলেছি ছোট মানুষ, আমাদের গলার আওয়াজ তো এত দূর যাবে না। কিন্তু আজকে ফজলুর রহমান সাহেব যেভাবে, যে ভঙ্গিতে কথা বললেন, ওনার বয়স 77 বছর, কিন্তু উনি যেভাবে কথা বললেন, আমার কাছে মনে হলো যে এই সমস্ত লোকদের পক্ষেই মুক্তিযুদ্ধ করা সম্ভব। আমি মাঝে মাঝে মেজর হাফিজউদ্দিন আহমেদ, যিনি স্পিকার, ওনার কণ্ঠেও সেই ধরনের কথা শুনি। মুক্তিযুদ্ধের আসলে কাউকে তোয়াক্কা করতো না, ওনাদের বিশ্বাস ওনাদের মুখ দিয়ে উচ্চারিত হতো। সেই দৃশ্য যেন আমি আজকে আবার দেখলাম। তিনি জামায়াত সম্পর্কে বলেছেন। জামায়াত ইলেকশনের আগে একটা ধারণা তৈরি করা হয়েছিল, একটা আওয়াজ তোলা হয়েছিল যে জামাত সংখ্যাগরিষ্ঠতা পেয়ে যাচ্ছে। কেউ কেউ বলেছিল জামাত থেকে 2/3 পেয়ে যাবে। তখন ওই ফজলুর রহমান সাহেব বারবার বলেছেন, আমার অনুষ্ঠানে উনি অনেকবার বলেছেন এবং সেই কথাটা উনি আবার উচ্চারণ করেছেন। তিনি বলছেন, আজকে যেটা বললেন আমি পরিষ্কার হচ্ছে আপনাদের, যে আমি হতভাগা ফজলুর রহমান বলেছিলাম জামাত জোট যদি মেজরিটি পায় তাহলে আমি বিষ খাবো। এই কথাটা বলেছি, কথা সত্য। আমি বলে যাচ্ছি, এবং তারা কোনোদিন যুদ্ধে জয়লাভ করতে পারে না, রাজনৈতিক যুদ্ধে, কারণ তাদের পূর্বপুরুষ বাংলাদেশ চায় নাই। এবং তিনি আরও বলেছেন, যতদিন রয়্যাল বেঙ্গল টাইগার থাকবে মুক্তিযোদ্ধা জিতবে, রাজাকার কোনোদিন এদেশে জয়লাভ করতে পারবে না, আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। উনি সেই চ্যালেঞ্জটা আবার দিলেন। কেন? এর পেছনে অন্তর্নিহিত কি শক্তিটা ওনার কাজ করেছে। আমিও কিন্তু সেটাই বলি যে এই বাংলাদেশ নামটা আমরা যে কারণে পেয়েছি, যার মাধ্যমে পেয়েছি, যে মুক্তিযোদ্ধাদের মাধ্যমে পেয়েছি, সেই যুদ্ধটাকে আপনি, সেই যুদ্ধের যে আদর্শ, সেই যুদ্ধের যে প্রেরণা, সেটাকে আপনি ছোট করে দেখতে পারবেন না। সেই প্রেরণা, সেই আদর্শ বারবার এই ভূখণ্ডে জয়লাভ করবে এবং এটাই স্বাভাবিক। মুখে অনেক কিছু করবে, অনেকের শাসন নিয়ে মানুষ বিরক্ত হবে, কিন্তু ভোট দেওয়ার সময় ওই প্রসঙ্গটা বড় হয়ে দেখা দেবে। সেটা হলো যে আমাদের উৎসটা কোথায়, আমরা কোথা থেকে এলাম, এই দেশটা কোথা থেকে এলো, এই পতাকা কোথা থেকে এলো। সেই প্রশ্নগুলো মানুষ যখন নিজেকে একবার করবে, তারা তখন ওই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছিল, যারা এই বাংলাদেশ চায়নি, তাদের পক্ষে ভোট দিতে পারবে না। ফজলুর রহমান সাহেব কিন্তু এই কথাটাই বলেছেন। ওনাকে নিয়ে যে কথাগুলি বলা হতো এই গত 18 মাস, এই 18 মাসে কিন্তু অনেকে ওনাকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছে। ওনার বাসার সামনে নানা ধরনের স্লোগান দেওয়া হয়েছে, ওনাকে অপমান করার জন্য অশ্লীল কথা বলা হয়েছে। সেই সময়ে উনি অনেক অপমানিত হয়েছেন এবং তার জন্য ওনার দলও ওনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল। তারপর উনি চুপ করেছিলেন। সেই কথাগুলি আজকে উনি আবার উচ্চারণ করলেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত এবং অপিনিয়ন অবশ্যই লিখবেন আপনারা কমেন্ট করে। আপনারা কি বলতে চান, কি বলবেন। আজকে যা হলো, সংসদে যেই বক্তব্য রাখল ফজলুর রহমান, সেই বক্তব্য নিয়ে আপনাদের মতামত কি? আপনারা কি মনে করেন ফজলুর রহমান যে বললেন যে মুক্তিযোদ্ধা পরিবারের কেউ, কোনো ব্যক্তি আসলে জামায়াত করতে পারে না? অন্যদিকে এর জবাব দিতে গিয়ে জবাবে জামায়াতের আমির বলেছে কোন দল করব কি করব না, কোন দলের সঙ্গে সংযুক্ত হব কি হব না, সেটা কি কারো কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে আমার? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের অপিনিয়ন, মতামত। বারবার এই লোকটা যে মুক্তিযোদ্ধার পক্ষের শক্তি, রাজাকার, মুক্তিযোদ্ধার পক্ষের বিপক্ষের এই তকমা লাগায়, এই লোকটাকে এই লোকটার কপালে মুক্তিযোদ্ধার সিল মেরে দেওয়া হোক। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমনি তো নাম আসেনি ফজা পাগলা। তা আপনারা জানাবেন আপনাদের মতামত, অপিনিয়ন, আপনারা কি বলতে চান। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের যে বক্তব্য আপনারা শুনলেন, তার সেই বক্তব্য নিয়ে আপনাদের মতামত কি? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। দেখা হবে হয়তো আর অন্য কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।